অনেকেই বলে এই হাতের রেখা বা জন্মকুণ্ডলী একদম বেকার, কোনো যুক্তিযুক্ত নয়। তা এই হস্তরেখা বিচার এটা কি বিজ্ঞানসম্মত নাকি পুরোটাই কুসংস্কার? হাতটা কি জিনিস? আপনি হাতের রেখা সঙ্গে নিয়েছেন, সঙ্গেই নিয়ে যাবেন, কোনো ডিটেলস আপনার লাগবে না। আর হস্তরেখা বিচারটা এই জন্য আরো বেশি প্রয়োজনীয়। দেখবেন যখন আপনি দুটো টুইন বেবির চার্ট বিচার করবেন, একদম দুটো বাচ্চার একই সময়ে জন্ম হয়েছে, একদম স্বাভাবিক। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার পাজেল অনেক ক্ষেত্রে তারা প্রেডিকশন দিতে পারছে না। একই রাশি লগ্ন, একই গ্রহ অবস্থান, সবই কিছু একই, তাহলে ভাগ্য একই হয় না কেন? কখনোই সম্ভব নয়। আজকাল অনেকেই তো শিশু জন্মালে জন্মকুণ্ডলী তৈরি করে। তো এক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার্য বেশি প্রাধান্য দেওয়া উচিত নাকি হস্তরেখা বিচার, কোনটা বেশি প্রয়োজনীয়? যদি দেখা যায় শুক্র এবং চন্দ্রস্থান খুব ডেভেলপ আছে, ঠিক আছে, মানে এই যেটা শুক্রস্থান আর এটা হচ্ছে চন্দ্রের স্থান, যদি এই স্থান দুটো খুব ডেভেলপ থাকে, তার মনে এমনি প্রেম ভাবনা আসবে। কিন্তু হবে কি কোটিপতি হব, বা এটা একটা কিন্তু বড় জানার বিষয়। এটা কি হাতের রেখা দেখে কোনোভাবে বলা সম্ভব বা সেই যোগটা থাকে হস্তরেখায়? এই রবি স্থানে যদি এরকম আপনার হাতে মৎস্য চিহ্ন দেখা যায়, একাধিক মৎস্য চিহ্ন থাকে, আচ্ছা আপনি কোটিপতি হবেন। আচ্ছা, দেখা যায় অনেকের হাতে আয়ু রেখা খণ্ডিত, অর্থাৎ কেটে গেছে, অন্য একটা রেখা দিয়ে কেটে দিয়েছে বা দুভাগ হয়ে গেছে। সেক্ষেত্রে কি তার মৃত্যু হতে পারে নাকি দুর্ঘটনার শিকার হবেই হবে এরকম? যে আয়ু রেখা কাটাটাকে একদম ভয় পাবেন না, হতে পারে ওটা আপনার জীবনের লাকি সাইন। নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি এতক্ষণ ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি ঠিক কে এসছে। জ্যোতিষ বিদ্যাচার্য শ্রী অয়ন। আমরা এর আগেও এই দাদাভাইকে নিয়ে এপিসোড করেছিলাম, কিন্তু আজকে আমাদের চ্যানেলে প্রথম হস্তরেখা নিয়ে কিন্তু একদম এপিসোড হতে চলেছে। মানুষের হস্তরেখার দ্বারা বিবাহ কি বলা সম্ভব, মৃত্যু গণনা কি বলা সম্ভব, হঠাৎ অর্থ প্রাপ্তি এগুলো কি বলা সম্ভব? এই সমস্ত অজানা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানবো আজকে এই দাদাভাইয়ের থেকে। তো দেরি না করে আমরা কিন্তু চলে যাবো সেই দাদাভাইয়ের কাছে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আগের পডকাস্টেও বা অনুষ্ঠানে এসেছিলেন, প্রত্যেকেই ভালো বলেছে, অনেক সুন্দর হয়েছিল প্রোগ্রামটি। তো এইভাবে ধীরে ধীরে আমাদের পথ চলা প্রত্যেকের জীবনে, বা এই যে বিপিজিআর পডকাস্ট, সম্ভবত 1 মাস আগে আপনি একটা রেকর্ডিং করে গেছিলেন, আবার আপনাকে ডাকা। আর কিন্তু জ্যোতিষ শাস্ত্রের তো অনেকগুলো আছে, নারী জ্যোতিষ, ফলিত জ্যোতিষ বা যাই হোক, আমি কিন্তু হস্তরেখা নিয়ে সম্পূর্ণ আজকে জানার ইচ্ছা রয়েছে, বা দর্শকরাও কিন্তু জানার ইচ্ছা যারা হস্তরেখা ভালোবাসে। খুব একটা টাইম নষ্ট করবো না, প্রথমেই যেটা জানবো, অনেকেই বলে এই হাতের রেখা বা জন্মকুণ্ডলী একদম বেকার, কোনো যুক্তিযুক্ত নয়। তা এই হস্তরেখা বিচার এটা কি বিজ্ঞানসম্মত নাকি পুরোটাই কুসংস্কার? দেখুন, প্রথমেই বলি যে হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা এই জন্যই রয়েছে যে আজ থেকে আপনি 30-40 বছর কি 50 বছর আগে চলে যাবেন, তাদের কিন্তু জন্ম সময় ঠিক থাকতো না। একদম। তারা কিন্তু কখনো কেউ বলে বাড়িতে গেছি, কেউ মানে রাস্তায় হয়ে গেছে হয়তো এমন ব্যাপার, তো তাদের জন্ম সময় ঠিক থাকতো না। আর আগেকার দিনে কি হতো যে 10টা-12টা করে সন্তান হতো মানুষের, এটাও দেখা গেছে। তো পার্টিকুলারলি কোনো একটা ছেলে মেয়ের মনে রাখা সম্ভব হতো কখনোই সম্ভব নয়। এখন একটা দুটো বাচ্চা হচ্ছে, তারা মনে রাখছে বা হসপিটালকে যাবে বলে একদম। তো যদি যার ধরুন জন্ম বৃত্তান্ত বা সময় নেই, তার কি নিজের ভাগ্য জানার অধিকার নেই? অবশ্যই আছে। অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা জ্যোতিষের হস্তরেখা সম্বন্ধে একটা জ্ঞান থাকা দরকার, যাতে মানুষ এসে না ফিরে যায়। একদম। কারণ দেখুন, হাতটা কি জিনিস? আপনি হাতের রেখা সঙ্গে নিয়েছেন, সঙ্গেই নিয়ে যাবেন, কোনো ডিটেলস আপনার লাগছে না। তো এক্ষেত্রে হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, এবং হস্তরেখা বিচার আমার মনে হয় সব থেকে বেশি অথেন্টিক। কারণ যদি টাইম পাওয়া যায় সঠিক, তাহলে কুষ্টি বা হরোস্কোপ এটা তো অবশ্যই অথেন্টিক, কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন আছে। একদম। এছাড়া হোরারি বা প্রশ্ন জ্যোতিষ হয়, কিন্তু হোরারি বা প্রশ্ন জ্যোতিষ করে সেখানে আপনি একটা মাত্র কোর্সের বা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা। কিন্তু হস্তরেখা বিচারের দ্বারা আপনার সমগ্র মনের যে প্রশ্ন আছে সেগুলো আপনি উত্তর দিতে পারবেন, বা যে জ্যোতিষ দেখছে আচ্ছা, সে উত্তর দিতে পারবে। আচ্ছা, এই হস্তরেখা বিচারের
প্রয়োজন কতখানি যদি একটু বলেন, দেখুন, বা করা কেন প্রয়োজন এটা? হ্যাঁ, হস্তরেখা বিচারটা এই জন্যই করা প্রয়োজন। অনেক সময় আমরা জন্মকুষ্ঠী থেকে বা কুণ্ডলী থেকে অনেক কিছু বুঝতে পারি না। একদম। যেমন দেখা যাচ্ছে দশা অন্তর্দশা একটা চলছে, সেখানে দশা অন্তর্দশায় পরপর যে ভিতরে অন্তর্দশাগুলো আসে, প্রত্যেকটা অন্তর্দশায় বিবাহকে সিগনিফাই করছে, এই দশায় বিবাহ হবে। কিন্তু আপনি যদি হাত দেখেন, সেখানে অনেক সময় এমন হাতের কোনো রেখা ওই বয়স নাগাদ ওই রেখার সাথে মিলিত হয়ে বিবাহটাকে দেখা যাচ্ছে। আপনার দুটো ট্যালি করে দেখলে কিন্তু সুবিধা হবে, মানে সম্পূর্ণই বোঝা যাচ্ছে সেখানে থেকে। সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এবার আমি বলছি না যে শুধু হস্তরেখা এক্ষেত্রে হেল্প করতে পারে, হাত দেখছেন শুধু, তারও হরোস্কোপটা পাশে রাখলে ট্যালি করে দেখলে সুবিধা হয়। মানে একে অন্যের পরিপূরক আপনি বলতে পারেন। আর হস্তরেখা বিচারটা এই জন্য আরো বেশি প্রয়োজনীয়। দেখবেন যখন আপনি দুটো টুইন বেবির চার্ট বিচার করবেন, একদম দুটো বাচ্চার একই সময়ে জন্ম হয়েছে, একদম স্বাভাবিক। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার পাজল অনেক ক্ষেত্রে তারা প্রেডিকশন দিতে পারছে না। একই রাশি লগ্ন, একই গ্রহ অবস্থান, সবই কিছু একই, তাহলে ভাগ্য একই হয় না কেন? কখনোই সম্ভব নয়। তো আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তো তিনি বিদেশে থাকেন, তো তিনি বলছেন যে আমার দুটো মেয়ে একই সময়ে জন্ম, আমি কি করে করাবো? বললাম দেখুন করা যায়, আপনি মেয়ে দুটোর হাতের ছবি আমাকে পাঠান। আচ্ছা। বলছে সম্ভব? আমি যে অবশ্যই, আপনি দেখবেন, আপনার যদি একটুও যদি আপনি বোঝেন হস্তরেখা, দুটো মেয়ের হাতের রেখা ভিন্ন হবে, হতেই হবে। আচ্ছা। তো যথারীতি সে আমাকে পাঠিয়েছিল, আমি তাকে দেখিয়েছিলাম, দেখুন দুটো মেয়ের হাতের রেখাই কিন্তু দুরকম আছে, কোনোভাবেই একরকম নয়। হতে পারে না, হতে পারে না। অনেক সময় দেখা গেল যে হাতের যে মেজর লাইনগুলো আছে, যেমন হৃদয় রেখা, শিরোরেখা, একদম একদম আয়ু রেখা, এগুলো হয়তো একই আছে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো তার ভবিষ্যৎকে চেঞ্জ করে দিচ্ছে। একদম অনেক সময় মেজর লাইনগুলো চেঞ্জ হয়ে যায়। একদম। তো এই জন্যই হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আজকাল অনেকেই তো মানে শিশু জন্মালে জন্মকুণ্ডলী তৈরি করে, তো এক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার্য বেশি প্রাধান্য দেওয়া উচিত নাকি হস্তরেখা বিচার, কোনটা বেশি প্রয়োজনীয়? দেখুন, শাস্ত্র মতে দুটোই সঠিক এবং দুটোই অথেন্টিক। তো সেক্ষেত্রে আমি বলবো, যার শিশুর যদি জন্ম বৃত্তান্ত, বিশেষ করে জন্ম টাইমটা, জন্ম প্লেস, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কারণ কারো যদি জন্ম প্লেস ঠিকঠাক না হয়, তার অক্ষাংশ দ্রাঘিমাংশের ল্যাটিটিউড লংটিটিউড পাল্টে যাবে, সেক্ষেত্রে অনেক ভেরিফাই করে যাবে, একদম অনেক ডিফারেন্স হয়ে যাবে। তো যদি সেক্ষেত্রে জন্ম সময় যদি তার ঠিক না থাকে, অবশ্যই হস্তরেখা বিচার করা উচিত। আর থাকলেও আমি বলে দুটো ট্যালি করে নাও। আচ্ছা। ঠিক আছে, কারণ তুমি হাতের থেকে একটা আলাদা বিচার বলতেই পারবে, যেটা চার্টে তুমি খুঁজে পাবে না। আবার চার্টে যেটা খুঁজে পাবে সেটা হাতেও খুঁজে না পেতে পারে। মানে এক্ষেত্রে কি দুটোই বিচার্য? দুটোই বিচার্য। এবার জানো তো, হস্তরেখাটা সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত। সামুদ্রিক শাস্ত্রে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি বিচার হয়। নারীর গঠন, শারীরিক গঠন, পায়ের গঠন, কান দেখে, চোখ দেখে, তিলকত্ব দেখে, শরীরে তিল দেখে বিচার করা হয়। তো হস্তরেখা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামুদ্রিক বিদ্যা। তো সামুদ্রিক বিদ্যা খুব একটা সহজ নয়, অধ্যয়ন করে 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 সেখান থেকে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করে সহজ তৈরি করতে হয় ব্যাপারটা। যত তুমি অধ্যয়ন করবে তত তোমার সেই বিষয়ে গভীরতা বাড়বে, তত মানুষকে তুমি ভালো প্রেডিকশন দিতে পারবে। একদম। তো হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, জন্মছকের পাশাপাশিও দেখা উচিত, প্রয়োজন। একদম। আচ্ছা, আজকাল ঘরে ঘরেই দেখা যাচ্ছে লাভ ম্যারেজ, বা অনেকে তো লাভ অ্যাফেয়ারে যুক্ত। তা জন্মকুণ্ডলী তো অবশ্যই জ্যোতিষীর কাছে দেখায়, এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার এই প্রেম সম্পর্কটা এই হস্তরেখা বিচারের মাধ্যমে দেখা যাবে, মানে যে টিকবে কিনা, এটা কি বলা সম্ভব? একদমই বলা সম্ভব। হস্তরেখার মাধ্যমে আমাদের প্রেম বিচার করে শুক্র এবং চন্দ্রস্থান থেকে। আচ্ছা। এবং এবং শুক্র হচ্ছে আমাদের প্রেমের কারক, চন্দ্রও কিন্তু আমাদের মনের কারক, এবং প্রেমটা যখন হয় সেটা মন থেকেই হয়। একদম। তো কারো হাতে যদি দেখা যায় শুক্র এবং চন্দ্রস্থান খুব ডেভেলপ আছে, ঠিক আছে, মানে এই যেটা শুক্রস্থান আর এটা হচ্ছে চন্দ্রের স্থান, যদি এই স্থান দুটো খুব ডেভেলপ থাকে, তার মনে এমনি প্রেম ভাবনা আসবে, সে প্রেমের দিকে ধাবিত হবে। আচ্ছা। এবার কিছু কিছু রেখা আছে, যদি দেখা যায় যে এইখান থেকে কোনো রেখা, আমি দেখিচ্ছি এখানে, দেখা হচ্ছে এটা ভাগ্য রেখা, ঠিক আছে, যদি দেখে চন্দ্র পর্বতে কোনো রেখা এখানে এসে যুক্ত হয়ে গেছে, সেটা বয়সটাকে ভেরিফাই করবে, তাহলে তখন সেই বয়সে জাতকের কিন্তু প্রেম করে বিবাহ হবে।
আচ্ছা, প্রেমজ বিবাহের সম্ভব। হবেই হবে যদি এটা। এই রেখাটাকে কেটে বেরিয়ে যায় হুম। তাহলে কিন্তু সেই প্রেমটা কিন্তু সাকসেস হবে না। কোনো এটা না কোনো অবশ্যই- কারণে কেটে যাবে প্রেমটা সেক্ষেত্রে। অবশ্যই সেখানে কোনো ঝামেলা উৎপত্তি হবে, সেই প্রেমের থেকে হতাশার সৃষ্টি হবে। আর একদম, যদি এখানে থেমে যায় এবং চন্দ্রের মাউন্টটা খুব সুন্দর হয়, একদম। শুক্রের মাউন্টটা খুব সুন্দর হয়, তাহলে জাতক কিন্তু প্রেমে সফলতা পায় এবং সেখান থেকে সে একটা সুন্দর বিবাহিত জীবন পেতে পারে। তবে এক্ষেত্রে আমি বলবো সামগ্রিক হস্তরেখা বিচার করাটা খুবই প্রয়োজন। প্রয়োজন। কারণ এই আমি বললাম এই সাইনটা শুধু দেখবেন, কিন্তু এক্ষেত্রে কি হয়, এক একজনের হাত এক এক রকমের হয়। কারো পৃথ্বী শ্রেণীর হাত, কারো অগ্নি শ্রেণীর হাত, কারো বায়ু শ্রেণীর হাত, কারো জল শ্রেণীর হাত। জল শ্রেণীর হাতের যাদের জাতক যারা আছেন বা জাতিকা আছেন, তারা কিন্তু খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে প্রেম নিয়ে। তাই তারা দেখা যাচ্ছে, দেখো অনেকের লাইফে প্রেম সাকসেস পায়, কারোর লাইফে পায় না। পায় না, স্বাভাবিক, কারো যদি অনেকে প্রেমের সাকসেস পেল না বলে জীবনটাই নষ্ট করে ফেলে, হতেই পারে। বা তারা অন্য পথ অবলম্বন করে, একদম। নষ্ট হয়ে যায়। আবার অনেকে প্রেমের সাকসেস পেল না বলে নিজে ঘুরে দাঁড়িয়ে পুরো জীবনটাকে সাকসেস দিকে নিয়ে চলে যায়। তাকে প্রেমের যে পথটা তার ছিল সেই লাইফটা তাকে অন্য লাইফে নিয়ে চলে যায়, সাকসেস পেল না বলে প্রেমে। আচ্ছা, আর অনেকে দেখা যায় প্রেমে আঘাত পাওয়ার পর তার লাইফটা নষ্ট হয়ে যায়। কারো লাইফ বা গড়ে উঠছে, কারো লাইফ বা একদম নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আমি কেন বলছি, যদি দেখা যায় জল শ্রেণীর করতল আছে, আচ্ছা। জল শ্রেণীর করতল মানে জলের মধ্যে কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটে রাশির করতল যদি থাকে, সেটা জ্যোতিষকে দেখে বুঝতে হবে। তাহলে দেখা যায় এরা প্রেমে আঘাত পাওয়ার পরে এরা কি করে, এরা খুব ডিমোরালাইজড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। যাদের পৃথ্বী শ্রেণীর করতল, যেমন কন্যা রাশি, যাদের কন্যা রাশি হাত যাদের আছে, কন্যা, মকর, পৃথ্বী, এরা প্রেমের সাকসেস না পেলে বা প্রেম থেকে আঘাত পেলে বা বিয়ে করে আঘাত পেলে এরা উল্টো বুমেরাং হয়ে নিজের দেখিয়ে দেওয়ার জন্য নিজের সাকসেসের পথটা নিজেই তৈরি করে ফেলে। মানে অটোমেটিক তারা দাঁড়াবে। অটোমেটিক্যালি এরা এত রিয়েলিস্টিক হয়, ঠিক আছে হয়নি, আমি এইটাকে আমার নিজের ভবিষ্যৎ গড়ার কাজে লাগাবো। যে সাকসেস পায়নি তাকে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমিও পারি, তুমি যেই জন্য আমাকে ছেড়ে চলে গেলে, একদম, আজকে দেখো আমি কতটা একদম। সাকসেসফুল। ঠিক আছে। অগ্নিশ্রেণী জাতকরা কি করে, তারা জেদ করে তারও একটা জায়গায় চলে যায়, তারা কিছুটা আবেগপ্রবণ হয়ে কিছুদিন হয়তো তাদের লাইফটা একটু থেমে গেল, আচ্ছা, আবার তারা আস্তে আস্তে তৈরি করে এগোতে থাকে। বায়ুশ্রেণী জাতকরা যেমন তুলো, কুম্ভ, মিথুন, এরা কি করে, এরা এখান থেকে এক্সপিরিয়েন্স বা জ্ঞানটা নিয়ে নেয়, জ্ঞান নিয়ে এরাও সাকসেস হতে চলে যায়। আচ্ছা। তবে সামগ্রিক হাত দেখা দরকার, শুধু রেখাটা কেটে যাচ্ছে বা রেখাটা ওইখানে গিয়ে থেমে গেছে, হ্যাঁ এটা অবশ্যই একটা বড় ইঙ্গিত, ঠিক আছে, অবশ্যই একটা বড় ইঙ্গিত। কিন্তু সামগ্রিক হাত দেখলে আরো হাতে অনেক চিহ্ন থাকে, যেগুলো থেকে বোঝা যায় যে প্রেম বিয়ে আর প্রেম করে বিয়ে হবে কিনা, সাকসেস। অনেকে দেখা যায় প্রেম থেকেই সাকসেস হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। ধরো এই যে এই রেখাটা ভাগ্য রেখা সোজা শনি স্থানে চলে গেল, এই রেখাটা পুরো শনি স্থানে চলে গেল, ভাগ্য রেখাটা পুরো শনি স্থানে উঠে গেল, অনেকের হাতেই দেখা যায় তো ভাগ্য রেখাটা কোনো শনি স্থানে চলে গেল এবং করতল খুব শুভ আছে, এবং এই রেখাটা এখানে থেমে গেল, সোজা চলে গেল। তার মানে কি, যে জাতক প্রেম করে বিয়ে হবে এবং বিয়ের পর তার প্রচুর বৈষয়িক প্রগতি হবে, সে বিয়ের পরে তার ভাগ্য একদম ইউটার্ন নিয়ে নেবে বিয়ের পর, বিবাহের। হ্যাঁ, অত তার বাড়ির থেকে অনেক ক্ষেত্রে সাপোর্ট পাবে না, তুই প্রেম করলি, এমন তো অনেক দেখা যায় যে বাড়ির থেকে সাপোর্ট করলো না, তার প্রেম করে বিয়ে করে ফেললো। অনেক ক্ষেত্রে খারাপ হয়, অনেক ক্ষেত্রে ভালো হয়। এই ক্ষেত্রে কি হবে, লেখাটা এর সাথে লেগে গিয়ে ভাগ্য রেখাটা পুরো শনি স্থানে চলে যায়, হাতে চন্দ্র করতলটা শুভ হয় এবং বলবান হয়। আচ্ছা, তারা প্রেম করে বিয়ে করবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে বিয়ের পরে, সচ্ছল অর্থনৈতিকভাবে তারা সচ্ছলতা জীবনযাপন করবে। আচ্ছা। আজকাল তো প্রত্যেকেই অর্থের পেছনে আমরা দৌড়াচ্ছি বা দৌড়চ্ছে, এক্ষেত্রে আমি বলবো অনেকে ভাবে কি কোটিপতি হব, বা এটা একটা কিন্তু বড় জানার বিষয়। এটা কি মানে হাতের রেখা দেখে কোনোভাবে বলা সম্ভব বা সেই যোগটা থাকে হস্তরেখায়? কোটিপতি হতে গেলে আমাদের হাতে বিশেষ কিছু চিহ্ন দরকার আছে। আচ্ছা, যেমন গ্রহ মাউন্টও দায়ী, যেমন অর্থকারক গ্রহ হস্তরেখা বিচারে শনি, শুক্র। আচ্ছা, শনি রেখাটা অর্থকারক, যেমন আমি এখানে যে রেখাটা টেনেছি, এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা। আচ্ছা, এই রেখাটা হচ্ছে আমাদের বৈষয়িক প্রগতি বা অর্থনৈতিক সচ্ছলতা দেয়। যদি এই রেখাটা কারো এইখানে সোজা চলে যাচ্ছে এবং এখান থেকে একটা রেখা বৃহস্পতি স্থানে চলে গেছে, তাহলে কি হচ্ছে, বৃহস্পতিও কিন্তু অর্থকারক। আচ্ছা, এবং এই শুক্র
এই আয়ুরেখাতেই কোনো রেখা এসে থেমে গেছে হুম। শুক্র পর্বত থেকে, সে অবশ্যই তার দিনের দিন অর্থনৈতিক সচ্ছলতা হবে। হুম, হুম। এবং কিছু সাইন আছে, আচ্ছা। যেমন ধরুন এই রবি স্থানে যদি এরকম আপনার হাতে মৎস্য চিহ্ন দেখা যায়, একাধিক মৎস্য চিহ্ন থাকে, আচ্ছা, আপনি কোটিপতি হবেন, আমি এটা বলে দিই। এটা হবেই। এটা আপনি হবেনই, আচ্ছা, কারণ এটা খুব রেয়ার সাইন, মৎস্য সাইনটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে এই সাইনটাকে আচ্ছা, এইটা কি মানে তারা জন্মগতই হয়ে আসে নাকি পরবর্তী দিকে একটা টাইমের পর? দেখুন একটা কথা বলি, আমরা যা কিছু জগতে প্রাপ্ত করি সবই কিন্তু পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত, ঠিক। আজকে ইলন মাস্ক পৃথিবীর সব থেকে বেশি বড় লোক, 800 বিলিয়ন পাউন্ডের মালিক বর্তমানে, তার রবি স্থানের উপর কিন্তু মৎস্য চিহ্ন আছে। তাই বলে এটা ভাববেন না যে মৎস্য চিহ্ন থাকলেই আমি কোটিপতি হয়ে যাবো, এরকমটাও সম্ভব। তাহলে আমার একটা আপনাদের প্রতি ভুল বার্তা দেওয়া হবে। এটা আচ্ছা। শুভ অর্থনৈতিক সচ্ছলতাকে নির্দেশ করে। যদি হাতের অন্যান্য শুক্র পর্বত, শনি রেখা, ভাগ্য রেখা, বৃহস্পতি স্থান খুব ভালো থাকে, হাত শুভ থাকে, এবং হাতে একাধিক মৎস্য রেখা থাকে এবং শুভ চিহ্ন থাকে, আপনি অবশ্যই কোটিপতি হবেন। আমি এরকম অনেকের হাত দেখেছি যারা কোটিপতি, আচ্ছা, তাদের হাতে এসব চিহ্ন আছে, আচ্ছা, অবশ্যই হবেন, কোনো ভুল নেই। আচ্ছা। দেখা যায় অনেকের হাতে আয়ু রেখা খণ্ডিত, হুম। অর্থাৎ কেটে গেছে, অন্য একটা রেখা দিয়ে কেটে দিয়েছে বা দুভাগ হয়ে গেছে। সেক্ষেত্রে কি তার মৃত্যু হতে পারে নাকি দুর্ঘটনার শিকার হবেই হবে এরকম? এটা একটা মিথ আছে হুম। যে আয়ুরেখা কাটা মানেই সে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু, বা সে অ্যাক্সিডেন্ট ওই বয়সে তার অ্যাক্সিডেন্ট হবেই, হ্যাঁ, এটা শুনেছি। এমন কোনো ব্যাপার নেই। দেখো, আয়ুরেখাটা হচ্ছে আমাদের শুধু মৃত্যুকে ধরলে হবে না, জীবন মৃত্যুকে। আয়ুরেখা মানে হচ্ছে আমাদের জীবনটা কিভাবে চলবে। হুম, আয়ুরেখাটা আমাদের পুরো জীবনটাকে নির্দেশ করে, মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হুম, হুম। এবার দেখা যাচ্ছে অনেকের আয়ুরেখা কাটা, তাহলে সে তো স্বাভাবিক জ্যোতিষদের কথা শুনে ঘাবড়ে যাবে, হুম, আয়ুরেখা কাটা, আমি তো তাহলে মরে যাব। হুম। এটা একদমই ভুল কথা। আচ্ছা, হ্যাঁ, হতে পারে ওই সময় আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে, আপনি কোনো সমস্যার সম্মুখীন হলেন। আপনি দেখবেন শাহরুখ খানের হাতে আয়ুরেখাটা এইখান থেকে কেটে গেছে, হুম, হুম, হুম। এই রেখাটা এখান থেকে কেটে, হুম। এই রেখাটা এইভাবে কেটে এখানে ঢুকে গেছে, এটা এখান থেকে এইভাবে রেখাটা উঠে গেছে, আচ্ছা, এটা এইভাবে কেটে গেছে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, শাহরুখ খান কিন্তু ওই বয়স থেকেই জীবনে তার মোড় ঘুরে গেল। আচ্ছা। তাহলে আয়ুরেখা কাটা মানে শুধু এটাই নয় যে আপনার অ্যাক্সিডেন্ট হবে, মানে সেখান থেকে আমরা তার মানে বুঝতে পারছি যে নবজীবনও আমরা পেতে পারি। আয়ুরেখা কাটা মানে সেই বয়সটা আপনি যদি হাত দেখে মেনশন করতে পারেন, জ্যোতিষী মেনশন করবে সেটা, হুম, হুম। ওই বয়স থেকে আপনি ইউট্রান নিয়ে উঠে যাবেন উপরের দিকে। আচ্ছা, ঠিক আছে, হাত যদি ভালো থাকে অবশ্যই হবে, খারাপ থাকলে আবার ভালো হতে হতে খারাপও হতে পারে। আচ্ছা। তবে আয়ুরেখা কাটা মানে কখনোই মনে করবেন না যে আপনার অ্যাক্সিডেন্ট বা মৃত্যু এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এবার হাতে অন্যান্য যদি অশুভ থাকে, হুম। যদি সত্যিই সেরকম কিছু খারাপ চিহ্ন হাতে থেকে যায়, তাহলে সেক্ষেত্রে বোঝাই যায় যে হয় আয়ুরেখা কাটাটা একটা কারণ হতে পারে, মৃত্যুর বা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। হুম। আমি এমন অনেকে হাত দেখেছি আয়ুরেখা সুন্দর স্পষ্ট, হুম। হৃদয় রেখা, শিরোরেখা, আয়ুরেখা স্পষ্ট। আমারই এক বন্ধু ছিল, হুম, হুম। সে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল, ওই তার তো আয়ুরেখাটা ছিল না, কিন্তু মৃত্যু ঘটলো তার। মৃত্যু ঘটলো। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আয়ুরেখা কাটা থেকে একদম ভয় পাবেন না, হতে পারে ওটা আপনার জীবনের লাকি সাইন। আপনি হতে পারে। ওখান থেকে ঘুরে গেলেন, জীবনে মোড় ঘুরে গেল, আপনি খুব স্ট্রাগল করছিলেন, দেখা গেলো আপনার 25 বছর বয়সে আয়ুরেখাটা কেটে গেছে, হুম। ওখান থেকে আপনি হট করে উঠে সাইন করে গেলেন লাইফে, সবাই আপনাকে চিনছে, একটাকে কোটিপতি হয়ে যেতে পারে, এমনও তো হতে পারে। হতেই পারে, কোনো কিছু অসম্ভব না। তো এটা কখনোই ভাববেন না, এটা একটা মিথ, অনেক সময় মিসকনসেপশন আমাদের মনে আসে, হুম, আয়ুরেখা কাটা মানেই মনে মৃত্যু বা অ্যাক্সিডেন্ট, হতে পারে কোনো সমস্যা আসতে পারে, হুম, হুম, হুম। এবং সেটা খেয়াল করতে হবে সমগ্র হাত দেখে, যেটা ভালোর দিকে যাচ্ছে, এটা খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটাই দেখার বিষয়। এখানে সমস্ত কিছু বিচার্য। সমস্ত কিছু বিচার্য। তবে হ্যাঁ, সাময়িক কিছু সাইন বা ভালো সাইন বা খারাপ সাইন, সেগুলো ভালো খারাপ দিক দেবেই আপনাকে। আচ্ছা, যেমন আমি আপনাকে বললাম মৎস্য সাইনটা হাতে যে কোনো জায়গায় যদি থাকে, আপনাকে প্রসপারিটি দেবে, লাইফে অ্যাবান্ডেন্স দেবে, উন্নতি দেবে, সাকসেস দেবে, আপনি যেটা ভাবতে পারবেন না। ঠিক আছে, একদম। কোনো আবার কিছু কিছু খারাপ চিহ্ন আছে, যেমন জব চিহ্ন, আইসল্যান্ড সাইন, এগুলো আপনার দুশ্চিন্তা দেবে, জীবনে প্রবলেম দেবে। আচ্ছা, তো সবকিছু ভালো নয়, সবকিছু খারাপও নয়। একটা মানুষ যখন আসবে, তার অবশ্যই দুটো হাতই পর্যবেক্ষণ করতে হয়। শুধু একটা হাত দেখেও আপনি ভাববেন না যে আমার এটা থেকে হয়ে যাবে,
কারণ এই হাতটা বা হাতটা হচ্ছে আমরা নিয়ে এসেছি, নিয়ে এসেছি পাস্ট ডান লাইফ হাত- থেকে। হ্যাঁ, ডান হাতটা আমরা কি করব জীবনে আচ্ছা, সবই পূর্ব নির্ধারিত। ঠিক আছে, তো সেইভাবে সমগ্র হাত দেখতে হবে। আর কখনো কোনো একটা জিনিস থেকে ডিসিশন মনে নিয়ে নেবেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে। আচ্ছা অয়ন বাবু, আজকাল চাকরির খোঁজ অনেক করছে, অনেক ব্যাচেলার ঘরে ঘরে। হাত দেখে কি বা হস্তরেখা বিচারের দ্বারা কি কোনোভাবে বলা সম্ভব যে সরকারি চাকরির যোগ আছে? একদম বলা সম্ভব। দেখুন, সরকারি চাকরি মূলত নির্দেশ করে রবি, কারণ রবি সমস্ত মানে গভর্নমেন্ট সেক্টর, সরকারি জায়গা, উচ্চপদস্থ কর্ম এগুলো নির্দেশ করে। আচ্ছা, তো যদি আপনার হস্তকরতলে বা হাতে রবি স্থান খুব ভালো হয়, রবি মাউন্টটা মানে এই যে মাউন্টটা আছে একদম। এই জায়গাটা যদি খুব ভালো হয় এবং সেখানে কিছু শুভ চিহ্ন, আচ্ছা, যেমন ধরুন মৎস্য চিহ্ন, আচ্ছা, যেটা আমি এখানে মেনশন করেছি, কোনো বক্স চিহ্ন, রবি রেখা, সুন্দর একটা রবি রেখা রয়েছে, সঙ্গে একটা ভাগ্য রেখা সুন্দর এখান থেকে উঠে শনি পর্বত পর্যন্ত গেছে। আচ্ছা, কারণ শনি হচ্ছে আমাদের কর্মের কারক, আচ্ছা, রবিও কর্মের কারক, কিন্তু রবি হচ্ছে এমন কর্মের কারক যেই কর্মের দ্বারা আমার নাম যশ প্রচার পায়, আমার 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 নাম প্রকাশ পায়, এবং আমি বড় বড় ভালো গভর্নমেন্ট সেক্টর বা বড় কোনো উচ্চপদস্থ কর্মের সঙ্গে যুক্ত হতে পারি। দেখবেন যারা প্রশাসন বিভাগে চাকরি করে, যেমন বিডিও, বিএলআরও, তারপরে বড় উচ্চপদস্থ পুলিশ কর্মচারী আছে, আইপিএস আইএস অফিসার, তাদের অবশ্যই কিন্তু রবিকে শুভ হতে হয় সরকারি চাকরির জন্য। তাহলে এই যারা সরকারি চাকরি করছে প্রত্যেকের ক্ষেত্রেই রবি শুভ, এটা আপনি বলতে চাইছেন? রবিকে অবশ্যই, তাদের অবশ্যই রবির একটা আশীর্বাদ আছে, এবং এই রবি মাউন্টে কোনো মৎস্য চিহ্ন বা কোনো বক্স চিহ্ন বা কোনো ত্রিকোণ চিহ্ন, রবি রেখা সুন্দর আছে, ভাগ্য রেখা সুন্দরভাবে এখানে মণিবন্ধ থেকে উঠে গিয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে, এবং সঙ্গে বৃহস্পতিও সুন্দর অবস্থানে আছে, গুরু সহায় থাকতে হবে, অর্থের কারক। তাহলে কি হবে, যে যখন সরকারি চাকরির কারক রবি আপনার শুভ এবং বলবান অবস্থায় রয়েছে, রবি রেখা সুন্দর মানে আপনার সুনাম আছে, সুনাম হবেই সেই ব্যক্তি। তাহলে এখন দেখবেন সেই ব্যক্তিরই সুনাম বেশি যে সরকারি চাকরি করে। আপনি ব্যবসা করুন, ও ব্যবসা করে, কিন্তু সরকারি চাকরি করে, ও বিশাল আজকাল ব্যাপার। প্রত্যেকের সম্বন্ধ দেখতে গেলেও ছেলে কি করে সরকারি চাকরি সরকারি চাকরি করে, এসে যায়। আরে আইপিএস অফিসার, আরে পুলিশ চাকরি করছে, সে 10,000 টাকা মানা পাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু সে যদি ব্যবসা করে 50,000 টাকা ইনকাম করে, তবুও সেখানে আমি দিতে চাইবে না, তার কোনো দাম নেই, দাম নেই। ও চাকরি করে, পুলিশের চাকরি, ডব্লিউবিতে আছে, আরে ও এসপি আছে, ও একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি করে, ওর বিশাল দাম। মানে এর কাছে চোখ বন্ধ করে এর মেয়ে দেওয়া কারণই যেতেই এইটা। পারে। এর কারণ হচ্ছে এটা যে রবি হচ্ছে আমাদের মান সম্মানের মান কারক। সম্মান, ঠিক। দেখবেন অনেকের অর্থ, এখন যদি অর্থের থেকেও মান সম্মানটা বৃদ্ধি পায়, যার যত অর্থ তার তত মান সম্মান বেশি। তো রবি রেখাটা যদি ভালো শুভ থাকে, তাহলে আমাকে একটা ভালো কর্মের সঙ্গে যুক্ত করে, যেই কর্মটা আমার সুনাম দেয়। একদম। তাহলে সেই কর্ম সরকারি চাকরি থেকে এখন দেয়। তাহলে সরকারি চাকরি যদি আপনার হাতে রবি রেখা ভালো থাকে, রবি পর্বত ভালো থাকে, সেখানে কিছু শুভ চিহ্ন থাকে, এবং ভাগ্য রেখার সঙ্গে ভালো থাকতে হবে এই রেখাটা, তাহলে ভাগ্যের সাপোর্টটা পাবে। আচ্ছা, এটা একটা প্রাইমারি, এটা অবশ্যই সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। এছাড়াও আমি বারবার বলি যে সমগ্র হাত কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন আছে, তবে এই চিহ্নগুলি যে আপনার হাতে থাকে, আপনি মনে করবেন যে অবশ্যই আপনার কর্মে পদোন্নতি হবে। আর কর্মে পদোন্নতি এবং উচ্চপদস্থ কর্ম মানে সরকারি চাকরি। এখন তো সরকারের মানে ব্লেসিং পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আগে হয়তো কর্ম থেকে অনেক ক্ষেত্রে হতো, এখন পুরোটাই ভাগ্য। একদম। তো হাত থেকে সরকারি চাকরি পাবে কিনা জাতক জাতিকা, সেটা কিন্তু বোঝা যায়। আচ্ছা, পরবর্তী আমার জানার ইচ্ছা, এই যে অনেকেই তো জ্যোতিষীর কাছে গেলে বলে হস্তরেখা থেকে, আগে অনেকে বলে যে আমার আয়ুটা কতখানি, এটা কি বলা সম্ভব পুরোপুরি ভাবে নির্দিষ্ট? আয়ু তো বলা সম্ভব। দেখুন, আগেকার দিনে এমন হস্তরেখাবিদকে আমি জানি বা দেখেছি বা তাদের নামও শুনেছি, যারা মৃত্যুর ডেট মেনশন করে যেতেন। আচ্ছা। দেখবেন আগেকার দিনে আমাদের পূর্বপুরুষ যারা আছেন, অনেকেই তো আমি ঠাকুমা দিদিমা বা মায়ের কাছে শুনেছি, বলেছেন, তারা বলতেন, তাদের বাবা বলেছেন, তোরা খেয়ে দে, দুপুরবেলা রেডি থাকবি, একদম, একদম। আমি কিন্তু চলে যাব। শুনেছি এটা। তারা কিন্তু হস্তরেখা করতেন না, তারা কিন্তু জ্যোতিষ করতেন না, তাদের ইনটিউশন পাওয়ারটা খুব জাগ্রত ছিল। আচ্ছা। তারা এত সৎভাবে জীবনযাপন করতেন, এত ঐশ্বরিক ভক্তি তাদের মধ্যে ছিল, এত আধ্যাত্মিক মননশীল ছিলেন, তাদের অটোমেটিক্যালি ইনটিউশন পাওয়ারটা কাজ করতো।
মানে আগে থেকে কোনো ঘটনা বোঝবার ক্ষমতা। আগে থেকে বুঝে যেত। তো হাত দেখে বলা সম্ভব। এখন দেখুন কি বলুন তো, এখন ব্যবসায়িক জায়গাটা বা হাত দেখে বা জ্যোতিষ করে প্রফেশনের জায়গাটা বেশি গ্রো করেছে, সবাই সবার মতো করছে ভালো মন্দ মিশিয়ে। তো সেখানে যদি সেই সাধনার জায়গাটা এখন আর নেই, কিন্তু একদম। আমরা সেই অনেক নিয়ম আছে যেগুলো হাত দেখতে গেলে দিনের বেলা দেখতে নেই, রাতের বেলা দেখতে নেই। একদম, দিনের একদম। বেলা হাত দেখতে হয়, হুম। সূর্য ওঠার পর দেখতে হয়, গোধূলির পরে হাত দেখা যায় না। হুম। ঠিক আছে, ভালো করে ধুয়ে হাতে রং মাখিয়ে, আমি যখন ক্লায়েন্টদের বলি হাতে রং মাখিয়ে ছবিটা পাঠাবেন, তাহলে রেখাগুলো স্পষ্ট বোঝা যায়। একটা পেন হাতে ছবি পাঠাবেন আর নীল রং মাখিয়ে পাঠাবেন, আচ্ছা। তাহলে রেখাটা স্পষ্ট বোঝা যাবে। তুমি দেখবে ট্যালি করে রং মাখিয়ে যখন হাতটা তুমি দেখবে না, হাতের প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রেখাগুলো ভেসে ওঠে, ফুটে ক্লিয়ার ওঠে। ক্লিয়ার আসবে। তো সেক্ষেত্রে কি হয়, ওই হাত তখন এখন যে সাধনার জায়গাটা নেই, যার জন্য কি হয় যে আমরা সেইভাবে কিন্তু বলতে সক্ষম হচ্ছি না। একদম। একটা আভাস দিতে পারি যে আপনার 70 থেকে 75-এর মতো আয়ু আছে, কি কারো 80 থেকে 85-এর মধ্যে আয়ু আছে। আমার ক্ষেত্রে মিরাকেল ঘটে গেছিল যে আমি এক স্টুডেন্টের, আমি তখন মানে জাস্ট মানে 3-4 বছর হলো অ্যাস্ট্রোলজি করছি, হাতটা দেখি। তো এক স্টুডেন্টের দাদুকে আমি হাত দেখে বলেছিলাম যে আপনার 83 বছর মতো আয়ু। আচ্ছা। আমি মন থেকে বেরিয়েছে। হুম হুম। তো তারা আমাকে খুব বিশ্বাস করে দিয়েছিল তখন। আচ্ছা। তার দাদুর যখন বয়স এই 77-78, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তা আমাকে বললো, তুমি তো বলেছিলে অয়ন, তুমি তো জানি না, দেখুন আমি তো আভাস দিতে পারি মাত্র, আমি তো ভগবান নই। একদম। আমি চেষ্টা করি বেস্টটা কতটা ভালো করে বলা যায়। তা দেখুন, যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তবে নিশ্চয়ই উনি আবার সুস্থ হবেন, ঠিক ঠিক। আমিও কামনা করি। তো তিনি সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন এবং সে .83-তে তো মৃত্যু হয়। 83-তেই। আমি স্পেল বাউন্ড হয়ে গেছিলাম তখন কথাটা শুনে। যাই হোক, কেউ দাবি যেন না করে, আমি বলতে পারি এখনকার যুগে তাহলে তো এটা ভুল হবে। অনেকে আছেন তাদের খোঁজ তুমি পাবে না, একদম। এমন মানুষও আছেন। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে কখন আমার ভাগ্যে উন্নতি হবে, ঠিক কত বছর বয়সে, এটাও কি বলা সম্ভব হস্তরেখা বিচারের দ্বারা? একদম একদম। দেখো, যখন তুমি ভাগ্য নিয়ে কথা বলছো, তখন হাতের ভাগ্যরেখাটাই মূলত এখানে কার্যকরী। আচ্ছা। কারণ যখন তুমি দেখবে যে ভাগ্যরেখা এবং আয়ুরেখা, আমি আগে বললাম যে আয়ুরেখা মানে শুধুমাত্র কিন্তু জীবন মৃত্যুর প্রশ্ন নয়। আয়ুরেখার কতটা তোমার রয়েছে, আয়ুরেখা মানে হচ্ছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে কার্যকলাপ, কিভাবে চলবো, কখন লাইফে সমস্যা আসবে, আমার কখন লাইফে উন্নতি হবে, কখন আমি আমার লাইফে একটা ভালো দিক পাবো। দেখো, এই যে আয়ুরেখাটা, এই আয়ুরেখা থেকে যত তুমি ঊর্ধ্বগামী রেখা দেখবে না, তত মনে করবে এগুলো সাকসেস তোমার জীবনে, মানে সেই ব্যক্তি জীবনে সাকসেস পেতে চলেছে। হ্যাঁ, তার আগে তোমাকে হাত দেখে এটাকে আগে শিখতে হবে কোন বয়সটা, হাত দেখে কোন রেখা থেকে কোন বয়সটা বোঝাচ্ছে। মানে এই বয়সে উন্নতি যে হবে, তাহলে এই রেখাটা এখান থেকে উঠেছে, এটা তোমার কত বছর বয়স মেনশন করছে, আচ্ছা। এটা তো জানতে হবে। ধরো এইখান থেকে যখন কোনো একটা রেখা উঠে গেল এখানে, তার মানে তা 21-22 বছর নাগাদ তার জীবনে হঠাৎ কোনো সাকসেস বা তার ভাগ্য পরিবর্তন বা ভাগ্য উন্নতি বোঝায়। আচ্ছা, ঠিক আছে। ভাগ্য রেখা থেকে কোনো রেখা যদি, এখান থেকে কোনো রেখা যদি উঠে চলে গেল রবি স্থানে, তাহলে সেই বয়সে তার ভাগ্যোন্নতি এবং তার নাম যশ খ্যাতি প্রচার হবে। আচ্ছা। তার নাম যশ দিকে দিকে ছড়িয়ে পড়বে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো কিন্তু হাত দেখে বোঝা সম্ভব। আচ্ছা, এই আজকাল অনেকে তো হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি থেকে অনেকেই চায় যে আমার কিছু ফাটকা ইনকাম হোক, যাকে বলে, এটাও কি বলা সম্ভব? দেখুন, আমি তো আমাদের অ্যাকচুয়ালি গুরুর একটা নির্দেশ ছিল যে লটারি প্রেডিকশনটা তোমরা করবে না। কিন্তু বর্তমান যুগে চলতে গেলে কিছু না কিছুটা আভাস দিতে হয়। আমি তার গুরুদেবকে শ্রদ্ধা রেখে আমি সেটা করি না। তবে কারণ যদি সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড আমার উপর হয়ে পড়ে যে আমার লটারি হবে, সেই লটারি কাটতে থাকবে, কাজ আর করবে না। তা আমি বলি যে আপনি কাজ করুন, আপনার যে কর্মটা আপনি করছেন সেটা কন্টিনিউ করুন। হ্যাঁ, আপনার হালকা বিস্তর যোগ আছে, আপনি 2-1টা করে কাটতে পারেন মাঝে সাঝে লটারি। দেখুন, এই ফটকা দেয় হচ্ছে রাহু কেতু। আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। যার রাহু কেতু ভালো আছে সে জীবনে হঠাৎ করে উন্নতি করে এবং হঠাৎ করে বড়লোক হয়ে যায়। আচ্ছা। আপনার হাতে রাহু স্থান যদি ভালো থাকে, আচ্ছা, কেতু স্থান যদি ভালো দেখা যায়, কেতু স্থানে একটা কোনো বক্স চিহ্ন রয়েছে বা মৎস্য চিহ্ন রয়েছে, এখান থেকে ভাগ্য রেখা ওটা শনি স্থানে চলে গেছে। আচ্ছা, হঠাৎ করে আপনি জীবন লটারি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এটা হতেই পারে সেক্ষেত্রে। একদম দেখা যাচ্ছে এখান থেকে একটা মৎস্য চিহ্ন,
এরকম ভাবে রয়েছে, হুম হুম, এখান থেকে ভাগ্যরেখা শুরু হয়ে এইখানে চলে গেল, হুম হুম, বা এইখানে একটা কোনো বক্স চিহ্ন রয়েছে সুন্দর, এখান থেকে ভাগ্যরেখা উঠে এই স্থানে চলে গেল। তার মানে কি, এবং এটা ভাগ্যরেখার সাথে মিলে গেল, হুম। কেটে গেলে কিন্তু হবে না, মিলে যেতে হবে। তাহলে কি হবে, তাহলে দেখবেন ওই বয়সটাতে আপনার কোনো লটারি প্রাপ্তি বা ওই ধরনের কোনো পরস্য প্রাপ্তি, হুম হুম, আমি লটারি বলে মূলত বলি না, পরস্য প্রাপ্তি, হুম। তাহলে কারোর থেকে আপনি ধন পেলেন, হুম হুম, কেউ আপনাকে খুশি হয়ে ভালোবেসে আপনাকে কয়েক কোটি টাকা দান করে দিল, হুম। কয়েক লাখ টাকা একটা বাড়ি দান করে দিল, হুম, হাত থেকে বলা সম্ভব? অবশ্যই বলা সম্ভব, কেন বলা যাবে না? দেখতে পারলে, ভালো করে দেখতে পারলে আপনি সব পেডিশন হাত থেকে করতে পারবেন। আচ্ছা, অনেকেই তো করতলে বা হাতে ভাগ্যরেখা থাকে না আজকাল দেখা হ্যাঁ, যায়। তো সেক্ষেত্রে কি তাহলে তার ভাগ্য একদম বেকার, তার ভাগ্যে কোনো উন্নতি নেই? একটা খুব ভালো কোশ্চেন আপনি করেছেন। যে দেখুন, অনেকেই হয়তো দেখেছি, অনেকেই মানে যারা পডকাস্ট করে, অনেকে আছে তারা কোশ্চেন সেট আপ করতে পারে না, আমি দেখেছি। একদম। কিন্তু আপনার কোশ্চেন সেট আপ গুলো খুব সুন্দর, আচ্ছা। যেটা পুরোপুরি হস্তরেখার সাথে, মানে এমন কোশ্চেন আপনি করেছেন পুরোপুরি রিলেভেন্ট, না, একদম। মানুষ শুনে তাদের অবস্থাটা বুঝতে পারবেন। তারা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার হাতে ভাগ্যরেখা নেই, তাহলে আমাদের ভাগ্যই নেই। এটা হতেই পারে, স্বাভাবিক। জানেন তো? হুম, তো আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আজকালকার যুগে খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, একদম। তো যাই হোক, আপনার কোশ্চেনটা ভালো লেগেছে এবং আমি আপনার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। একদম। তো দেখুন, একটা কথা বলি, আমরা সবাই নাম জানি নেপোলিয়ান বোনাপার্টের কথা। আচ্ছা। তিনি 32 বছর বয়সে সারা পৃথিবী শাসন করেছেন এবং সে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়ে মৃত্যু হয় তার, আচ্ছা। স্ট্রোকে বা হৃদরোগে। তো তার কিন্তু হাতে ভাগ্যরেখা ছিল না, ছিলই না। না, আচ্ছা। তার হাতে কোনো ভাগ্যরেখা ছিল না। সে যখন জ্যোতিষীর কাছে যায়, বলল তোমার কিচ্ছু হবে না, তোমার হাতে ভাগ্যরেখা নেই। নেই, আচ্ছা। সে কি করেছিলেন, ঘোড়ার খুর দিয়ে হাতে ভাগ্যরেখা টেনেছিলেন, কিন্তু তোমার হাতে ভাগ্যরেখা নেই, তুমি যদি একটা ভাগ্যরেখা টেনে দাও, মানে নিজের স্ব ইচ্ছা হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। সম্ভব নয়। কিন্তু তার ভাগ্যরেখা ছিল না, তবু সে পৃথিবী বিখ্যাত ছিলেন। কেন? তার দেখবেন, তুমি দেখো আমাদের এই তর্জনী, এই আঙ্গুলটা, হুম হুম হুম, এটা কিন্তু সবসময় এই মধ্যমার থেকে নিচেই অবস্থান করে, একদম। কিন্তু নেপোলিয়ান বোনাপার্টের তর্জনীটা মধ্যমার থেকে বড় ছিল, আচ্ছা, তাই সে পৃথিবীতে এক্সেপশনাল ব্যক্তি। এটাও কি সম্ভব? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অনেক অনেক হাত দেখবে কোন হাতে কোনো সাইন সেরকম নেই, কিন্তু হাতের গঠন বৈচিত্র্য তোমার ভাগ্য পুরো পাল্টে দিতে পারে। এরকম নেপোলিয়ান আছে। বোনাপার্টের এই তর্জনীটা মধ্যমা থেকে এতটা বড় ছিল, যার জন্য সে তর্জনী মানে কি, এই বৃহস্পতি হচ্ছে, যখন কাউকে কিছু অর্ডার করি, এই এটা করো, এই এটা করো, তুমি এটা করো, এর মানে কি, এটা আমাদের উংলি হিলন। অঙ্গুলি হিলন মানে কাউকে আমি পরিচালনা করছি, কাউকে আমি লিড করছি। বৃহস্পতি ইন্ডেক্স ফিঙ্গারের আঙ্গুল, এই আঙ্গুল যখন তার মধ্যমার থেকে লম্বা, সে দাসত্ব করবে না, সারা পৃথিবী শাসন করবে। এই আঙ্গুলের, তর্জনী আঙ্গুলের বেশি লম্বার কারণেই, অতিরিক্ত দীর্ঘতার কারণেই তিনি সারা পৃথিবী শাসন করেছিলেন। তাহলে ভাগ্যরেখা ছিলই না। একদম। তাহলে ভাগ্যরেখা না থাকলে, দর্শকের উদ্দেশ্যে বলা, ঘাবড়ে যাবেন না, ভাগ্যরেখা না থাকতেই পারে। শুনুন, ভাগ্যরেখা থাকা মানে আপনাকে নির্দিষ্টটা ভাগ্যে বেঁধে দিল সে। আচ্ছা। যখন আপনার হাতে ভাগ্যরেখা নেই, আপনার ভাগ্য আপনি অনেক সময় নিজে পরিচালনা করতে পারছেন, যে অনেক সময় আপনি অপশন পাচ্ছেন, আমি এদিকে যাব, সেই অনুযায়ী অনেক সময় হাতে রেখা ওঠে। আমাদের হাতের এই 3টে রেখা পরিবর্তন হয় না, হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা। আয়ুরেখা এবং ভাগ্যরেখা। কিন্তু এখান থেকে কিছু রেখা বেরিয়ে গেল, এখান থেকে কিছু, আয়ুরেখা থেকে রেখা উপরের দিকে উঠে গেল, নিচের দিকে নেমে গেল, মস্তিষ্ক রেখা থেকে রেখা প্রবীর ক্ষেত্রের দিকে চলে গেল। মাইনর লাইনগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে, যেটা আমাদের কিছু চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে কখনো কখনো। তো ভাগ্যরেখা থাকা মানে কিছু ভবিষ্যৎ সেট আপ করা, ভাগ্যরেখা নেই মানে হয়তো আপনি কখনো অপশন পাচ্ছেন লাইফে, কিছু করতে পারবো, সেটা হাত থেকেই বিচার করা হয়। একদম। আচ্ছা, এই যে আজকাল পরকীয়া ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি, তো কোনো ব্যক্তি যে পরকীয়ার সাথে যুক্ত, এটাও কি হস্তরেখা বিচারের দ্বারা বলা সম্ভব? দেখুন, এটা মানে হয়তো অনেকের এটা দেখে ভাবতে পারেন বা দেখেও হয়তো ঘাবড়ে যেতে পারেন। আমি প্রথমেই বলে রাখি যে এটা একটা ইন্ট্রোডাকশন, বেসিক প্রাইমারি অ্যাস্ট্রোলজি, প্রামিস্ট্রি। তো দেখবেন, অবশ্যই মেলাবেন, কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে কোনো ভালো পণ্ডিত জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন, যে আমার হাত দেখে বলুন তো আমার স্বামী পরকীয়া আসক্ত কিনা, আচ্ছা। আমার হাত দেখে বলুন তো আমার স্ত্রী পরকীয়া আসক্ত কিনা। হয়তো স্ত্রীকে আপনি নিতে পারছেন না, বা স্বামীকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারছেন না, যেহেতু সন্দেহ করছেন, বা তাকে নিয়ে গেলেও আপনি কোশ্চেনটা জ্যোতিষীর কাছে রাখতে পারবেন না তার সামনে।
তো আমি কিছু প্রাইমারি বেসিক কিছু কথা বলছি যেগুলো থেকে মনে হতে পারে যে আপনার স্ত্রী বা স্বামী পরকীয়া আসক্ত, কিন্তু আমার কথাটাকেই সর্বৈব সত্য বলে মানে সমগ্র হাত বিচার না করে কখনোই সিদ্ধান্ত নেবেন না। একদম বারবার বলছি। তো দেখবেন এই পরকীয়া বা খারাপ মানে বিয়ের পরে সম্পর্কে জড়িয়ে পড়া সাধারণত অবৈধ ক্রিয়া হিসাবে পরিচিত, যেগুলো রাহু ভোগের কারক, শুক্র যৌনতার কারক, আচ্ছা যৌন লালসা। রাহু শুক্র, এরা শুক্রের মাউন্ট যা খুব উঁচু, যেই নারীর হাতে শুক্রের মাউন্ট খুব উঁচু, রাহুর মাউন্ট খুব উঁচু, তার মধ্যে ভোগের স্পৃহা প্রবল থাকে। এবং মঙ্গলের নেগেটিভ মার্কসের মঙ্গলের ক্ষেত্রটা আমি মেনশন করে দিই আপনাদের একদম। উদ্দেশ্যে। দেখুন এই নেগেটিভ মঙ্গলের যে ক্ষেত্রটা প্রচন্ড ফাইটেড থাকবে, এবং এই শুক্রের মাউন্টটা প্রচন্ড উচ্চতায় থাকবে, হাতের বর্ণ লাল হবে, এবং রাহু পর্বত প্রচন্ড উচ্চ থাকবে, এবং শুক্রের পর্বতে বক্স চিহ্ন দেখতে পাবেন, দেখে নিন। এবং হাতটা মূলত ফোলা এবং জলশ্রেণীর হাত হবে। মনে রাখবেন এদের অতিরিক্ত যৌন লালসা থাকার জন্য অনেক ক্ষেত্রে এরা কিন্তু মানে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। রাহু হচ্ছে আমাদের মানে যে কোনো অবৈধ কর্মের কারক, আর শুক্র হচ্ছে যৌন চেতনা বা কাম প্রবণতা জাগিয়ে তোলে। এই রাহু যখন শুক্রের সাথে কানেক্ট করে যায় তার মধ্যে যৌন প্রবলতা বেড়ে যায়। আচ্ছা সে একজনের সন্তুষ্ট হতে পারে না। দেখুন এই পরকীয়ায় জড়ানোর কিন্তু অনেক কারণ হতে পারে। আচ্ছা 1 নম্বর হচ্ছে কেউ তার ওয়াইফ বা স্বামীর থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, সে পরকীয়ায় জড়িয়ে পড়লো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কেউ শারীরিক ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, সে জড়িয়ে পড়লো। হতেই পারে, স্বাভাবিক। বর্তমান যুগে এটা আকসার দেখা যাচ্ছে, ঘন ঘন দেখা যাচ্ছে, অনেক ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে। এটা প্রায় মানে কি বলবো, সমস্ত ঘরে ঘরেই বলতে গেলে হয়ে গেছে। হ্যাঁ, এবার যুগের প্রভাব যদি বলেন, একটা প্রভাব আছে, তবু এর মধ্যেও তো অনেকে সৎ চরিত্রের নারী বা পুরুষ একদম, রয়েছেন একদম, যারা খুব লয়াল টুয়ার্ডস দেয়ার পার্টনার। একদম। অবশ্যই তারা খুব লয়াল, আমি দেখেছি। কিন্তু এক্ষেত্রে হাতে এই ব্যাপারগুলো দেখবেন। যদি মনে হয় আপনার কোনো রকম যে সন্দেহ হয়, এগুলো আপনার দেখে মনে হচ্ছে, কোনো জ্যোতিষ পরামর্শ নেবেন। আগে এটা দেখে স্বামীকে বা স্ত্রীকে কোনোদিন সন্দেহ করবেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে একদম। এবং বিবাহিত জীবন বিষময় হতে পারে। তো আমি চাই না আপনাদের সেটা হোক। আপনারা দেখুন, জ্ঞান লাভ করুন, প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম, স্ক্রিনে তো এছাড়াও নাম্বার দেওয়াই থাকছে। আপনার যদি কেউ পরিচিত হয় তার সাথে কন্ট্যাক্ট করবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। আচ্ছা অয়ন বাবু, এই হ্যাঁ। হস্তরেখা নিয়ে একটা এপিসোড করার আমার ইচ্ছা ছিল, হুম, তো খুব ভালো লাগলো আজকে যে আপনাকে পেলাম। আশা করছি ভবিষ্যতে আরো কোনো এপিসোডে নতুন নতুন টপিক বা আলোচনা করবেন, বা আমি তো জানবোই এবং যারা ক্যামেরার ওপারে দর্শকরা রয়েছে অনেক কিছু জানতে পারবেন। যারা ক্যামেরার ওপারে দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিরকম ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন আমাদের এই বিপিজিআর পডকাস্টের পরিবারের থেকে অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট করে। যাই হোক, যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার অবশ্যই করতেই পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে রাখতেই পারেন বিভিন্ন ধরনের এরকম ধরনের অনুষ্ঠান দেখার জন্য। অয়ন বাবু নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।